স্মার্ট স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আমিনুল। আমি আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ক্লাস 12 এর থার্ড সেমিস্টার যে পোয়েম আছে আওয়ার ক্যাজুয়াল ট্রি বাই তরু দত্ত, সেটা নিয়ে। তো পোয়েমটা আমরা লাইন বাই লাইন আলোচনা পড়ার আগে আমরা পোয়েম সম্বন্ধে এবং পোয়েট সম্বন্ধে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিই। এই তরু দত্ত, যার পুরো নাম হলো তরুলতা দত্ত। তো দেখো, এখানে আমরা যে পোয়েমটা পড়বো এখন আওয়ার ক্যাজুয়াল ট্রি, এই পোয়েমটা যিনি লিখেছেন তার নাম তরু দত্ত। আচ্ছা, তরু দত্তের পুরো নাম হলো তরুলতা দত্ত। তিনি জন্মেছিলেন 1856 সালে এবং মারা যায় 1877 সালে। তার মানে এখান থেকে বোঝা যায় যে তিনি মাত্র বেঁচেছিলেন 21 বছর। কিন্তু 21 বছর বাঁচা সত্ত্বেও তার যে অসাধারণ প্রতিভা এবং তার যে লেখন শৈলী, তার ছাপ আমাদের কাছে দিয়ে গেছে। এবং তার এই অসাধারণ প্রতিভা, লেখন শৈলীর জন্য তাকে অনেকে ইন্ডিয়ান কিডস বলেন। ইন্ডিয়ান কিডস, ইন্ডিয়ান কিডস হিসাবে বিবেচিত করেন অনেকে। এবং এই তরু দত্তই হলেন প্রথম মহিলা যিনি বাঙালি তথা ভারতীয় হিসাবে প্রথম বিদেশি ভাষায় লেখালেখির কাজ শুরু করেন। এবং এই তরু দত্তের যে সিবলিংস বলা হচ্ছে, তার যে ভাই বোন, তার যে দাদা আজ্জু এবং আরু, এরা কিন্তু তার সঙ্গে তার শিশুবেলার সাথী ছিল খেলাধুলার। এবং তার চোখের সামনে কিন্তু খুবই অল্প বয়সে তারা মারা যায় টিভি রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে খুবই অল্প বয়সে তার চোখের সামনে মারা যায়, যেটা বিয়োগের কারণ হয় তরু দত্তের। এবং এই একই রোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে কিন্তু তরু দত্ত মারা যায়। বোঝা গেল? এবং বর্তমান যে পোয়েমটা আমরা পড়বো আওয়ার ক্যাজুয়াল ট্রি, এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটার নাম হলো অ্যানসেন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা প্রকাশিত হয়েছিল 1882 সাল, কেবল 1881 সাল। বোঝা গেল? তো পোয়েমটা এবার আমরা যখন পড়বো, এই পোয়েমের যে টাইটেল শিরোনাম দেওয়া হয়েছে সেটা হলো আওয়ার ক্যাজুয়াল ট্রি। এই পোয়েমটার টাইটেলটা এমন কেন হয়েছে যে আওয়ার ক্যাজুয়াল ট্রি কেন করা হয়েছে? আওয়ার বললেই তো একটা নিজস্বতা প্রকাশ পায়, একটা নিজের নিজের মনে হয় অধিকার মনে হয়। তো এখানে তরু দত্ত যখন শিশুবেলায় ছোট দাদা দিদির সঙ্গে সেই গাছের নিচে খেলতো, খেলার পরে এখানে জানতে হবে যে ওদের যে বাড়ি ছিল কলকাতায় তরু দত্তের, সেই বাড়ির সামনে ওদের একটা অনেক বড় একটা মোটা একটা গাছ ছিল, ক্যাজুয়াল ট্রি, যেটাকে বলে ঝাউ গাছ। সেই ঝাউ গাছ ছিল এবং সেই ঝাউ গাছের নিচে ওরা কিন্তু দাদা দিদির সঙ্গে কিন্তু খেলাধুলা করতো। এবং তারা মারা যাওয়ার পরে মাত্র 13 বছর বয়সে কিন্তু তরু দত্ত কলকাতা ছেড়ে চলে যায় ইউরোপে, এবং সেখানে গিয়ে পরে কিন্তু সে বিদেশের মাটিতে বসে কিন্তু এই পোয়েমটা রচনা করেন। তো যেহেতু গাছটি ওদের নিজস্ব ছিল, নিজের বাড়িতে, এবং সেই গাছটার কথাই উল্লেখ করা হয়েছে, তার জন্যই বলেছে আওয়ার ক্যাজুয়াল ট্রি। ক্লিয়ার? এবং যে পোয়েমটা আমরা পড়বো, এই পোয়েমটার মাঝে যেহেতু তরু দত্তের একটা নিজস্ব একটা স্ট্রং ইমোশন এখানে প্রকাশ পায়, একটা থিংস, একটা ফ্লেস এখানে উল্লেখ করা হয়েছে, তার জন্য এই পোয়েমটা কিন্তু একদিক থেকে একটা ওড। আবার যেহেতু এই পোয়েমের মধ্যে তার একটা নিজস্বতা, তার যেটা জীবনী, একটা সংক্ষেপ জীবনী যেহেতু আমরা এটার মধ্যে পাই, তার জন্য এটাকে অটোবায়োগ্রাফিক্যাল বলা যায়। বুঝা গেল? এবং এখানে যে কাজরানা ট্রি, যে গাছটির কথা উল্লেখ আছে, এটা একটা অস্ট্রেলিয়ান পাইন। এটা অস্ট্রেলিয়াতে দেখা যায়, কিন্তু ভারতেও মাঝে মাঝে দেখা যায় এই গাছ। বোঝা গেল? এবং এই যে পোয়েমটা আমরা পড়ছি, এই পোয়েমটার মধ্যে আছে 5টা ক্যান্টো, প্যারা বলি আমরা, 5টা যে ক্যান্টো আছে, এবং প্রতিটা ক্যান্টোতে 11টা করে লাইন আছে, অর্থাৎ 55টা লাইন আছে। এবং আমরা জানি যে প্রতিটি প্যারাতে আছে 11টা করে লাইন। আমরা জানি যে সনেট বলতে আমরা 14টা লাইন বুঝি, এবং সেই পেত্রাচান বা ইটান যে সনেট, তার যে ভাগ থাকে অক্টেভ অ্যান্ড সিস্টেট। তো এখানে যেহেতু প্রথমে এই 11টা লাইনের মধ্যে এটা সনেট না, তবুও এটা যেহেতু 11টা লাইন আছে, এবং প্রথম মানে প্রতিটা প্যারাতে প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, এবং শেষে যে 3টে করে লাইন হবে 11টার মধ্যে তাকে বলা হয় টার্সেট। বোঝা গেল? এবং এই পড়ার মধ্যে মধ্যে আমরা যে ফিগার স্পিচ পাবো সেটা আমরা আলোচনা করব, এবং এই পোয়েমটার মধ্যে মাঝে এর যে কি রাইম স্কিম, সেটা আমরা পোয়েমটা পড়ার পরে জানবো রাইম স্কিম কি আছে এখানে। বোঝা গেল? তো দেখি চলো এবার আমরা পোয়েমটা লাইন বাই লাইন পড়া শুরু করি। এই পোয়েমটা আমরা যখন শুরু করব পড়তে, তো এই পোয়েমের মাঝে প্রথমেই শুরু হবে এমন একটা ব্যাপার যে ওদের যে বাড়ির সামনে একটা বিশাল আকারের যে ক্যাজুয়াল ট্রি ছিল, সেই ক্যাজুয়ানা গাছের ওখানে আবার একটা লতা গাছ আছে, যে লতা গাছটাকে পাক খেয়ে আছে। এই লতা গাছটাকে দিয়ে কিন্তু পোয়েমটা শুরু হবে। দেখো, লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল অজগর সাপের মতো। লাইক, প্রথমে লাইক দিয়ে একটা তুলনা করা হয়েছে একটা অজগর সাপের সঙ্গে।
যার জন্য এটা একটা সিমিলি ফিগার স্পিচ হিসাবে। তো লাইক এ হিউজ পাইথন, বিশাল একটা অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাক খেয়ে আছে, কুণ্ডলি পাকিয়ে আছে চারিদিকে, গোলে গোলে গাছটা পাক খেয়ে আছে। দ্য রাগেড ট্রাঙ্ক, কোথায় পাক খেয়ে আছে? বিশাল অজগর সাপের মতো চারিদিকে পাক খেয়ে আছে। কোথায়? একটা রাফলি এবড়ো খেবড়ো, একটা খসখসে একটা ট্রাঙ্কে, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, একটা গাছের গোড়া, যে গোড়াটা একেবারে এবড়ো খেবড়ো খসখসে, সেরকম একটা গাছের একটা বিশাল গোড়াতে পাক খেয়ে আছে। এবং সে গোড়াটা কেমন? ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, সেটা একটা খাঁজ কাটা কাটা, বিশালী অমসৃণ, ডিপ গভীর, স্কার্স ক্ষত চিহ্নযুক্ত, মানে গাছের গোড়াটা কুষ্ঠ রোগীর মতো বিশাল মোটা যেহেতু, এবং গাছের যত বয়স হয় তত তার গাছের যে ছাল, যে বাকল হয়, সেগুলা খুব খসখসে হয়। এরকমটা বোঝানোর জন্য বলেছে যে গাছটা বিশাল ক্ষত চিহ্নযুক্ত, খাঁজ কাটা কাটা, কুষ্ঠ রোগীর মতো। এই বিশাল গাছের গোড়াটাতে পাক খেয়ে আছে চারিদিকে অজগর সাপের মতো হয়ে। আপ টু ইটস ভ্যারি সামিট নিয়ার দ্য স্টার্স, একেবারে নিচু থেকে এরকম ভাবে পাক খেয়ে পৌঁছে গেছে কোথায়? মাথা পর্যন্ত। সামিট মানে শিখর পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই যে গোল গোল পাক খেয়ে আছে অজগর সাপের মতো, একেবারে গাছের এই প্রকাণ্ড গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত পাক খেয়ে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? তারাদের কাছে। মানে ঝাউ গাছ যেটা কাজরা ট্রি, সেটা হচ্ছে অনেক লম্বা বড় মোটা সোটা, যে সেই গাছটা অলরেডি তারাদের কাছ পর্যন্ত পৌঁছে আছে। অ্যাকচুয়ালি তারাদের কাছ পর্যন্ত, স্টারের কাছ পর্যন্ত কোনো গাছ হয় না, কিন্তু গাছটা অনেক বড় মোটাসোটা, এটা বোঝানোর জন্য বলেছে যেটা তারাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। এবং সেই গাছটাতে পাক খেয়ে অজগর সাপের মতো পাক খেয়ে আরো একদিন পৌঁছে গেছে। কে সেটা? এ ক্রিপার ক্লাইম, একটা লতা গাছ। যে ঝাউ গাছটা অনেক লম্বা অনেক মোটা সোটা, সেটা বোঝানোর জন্য বলেছে তারাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে, এবং সেটা অজগর সাপের মতো একটা লতা গাছ, একটা ক্রিপার, পাক খেয়ে সেভ কিন্তু পৌঁছে গেছে, উঠে গেছে একেবারে মাথা পর্যন্ত, তারাদের কাছে পর্যন্ত। ইন হোজ ইমব্রাসেস বাউন্ড, এবং যার আলিঙ্গন, একেবারে বেঁধে ফেলেছে, যার আলিঙ্গন, যার জড়িয়ে ধরা, কার? এই লতা গাছটার। এই লতা গাছটা তাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে বাঁচতই না। তাহলে এখানে ঝাউ গাছটা যে আছে অনেক উঁচু লম্বা, সেই গাছটিতে অজগর সাপের মতো পাক খেয়ে তার মাথা পর্যন্ত পৌঁছে গেছে কে? একটা ক্রিপার, একটা লতা গাছ। এবং এই লতা গাছটা তাকে এমন ভাবে চেপে ধরে আছে, এমন ভাবে ইমব্রাসেস মানে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, তো এমন ভাবে ধরে আছে যে অন্য কোনো গাছ হলে বাঁচতই না। বাট গ্যালান্টলি, কিন্তু দুঃসাহসিকতার সঙ্গে, বীর পুরুষের মতো, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, এই দৈত্যটি যেন একটা ওড়নার মতো একটা মাফলার পরেছে, একটা ওড়না পরেছে। দৈত্যটি কে তাহলে? এই ক্যাজনা ট্রি। এ হলো একটা বিশাল আকার, বিশাল মোটা সোটা, যার জন্য দৈত্য বলা হয়েছে। তাহলে দৈত্য বলতে কিন্তু ক্যাজনা ট্রিটিকে বোঝানো হয়েছে। এবং এই ক্যাজনা ট্রিটি ওই যে অজগর সাপের মতো পাক খেয়ে আছে ক্যাজনা ট্রিটিতে, যে লতাটি, ওই লতাটি এমন ভাবে তাকে পাক খেয়ে আছে, এমন ভাবে চেপে ধরে আছে যে অন্য কোনো গাছ হলে বাঁচতো না, কিন্তু এই ক্যাজনা ট্রিটি কিন্তু তাকে ওড়নার মতো, একটা মাফলার মতো করেছে। মানে এই গাছটা কতটা শক্তিশালী, কতটা বড়, কত মোটা সোটা, সেটা বোঝানোর জন্য বলা হয়েছে এখানে। তারপরে অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং সেখানে কি হচ্ছে? ফুল ঝুলছে। ফ্লাওয়ার্স আর হাং, ফুল ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার, ফুলগুলি কেমন? ক্রিমসন, রেড, ডিপ, ডিপ রেড, একবারে গাঢ় লাল, এবং সেগুলা কেমন? এবং ক্লাস্টার, এবং থকা থকা হয়ে, গাঢ় লাল রঙের ফুল থকা থকা হয়ে ঝুলছে। অল দ্য বোজ, এবং সমস্ত শাখাগুলি থেকে, ওই যে গাছে যে ডালপালার শাখাগুলি আছে, সেই শাখার প্রতিটা শাখা থেকে গোচ্ছা গোচ্ছা থকা থকা হয়ে লাল লাল ফুল ঝুলছে। হোয়ার অন, যার উপরে, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যার উপরে সারা দিন, কার উপরে? ওই ঝাউ গাছের উপরে সারা দিন পাখি এবং মৌমাছিরা গ্যাদার্ড হয়ে থাকে, ভিড় করে থাকে, ভিড় জমা করে থাকে। অ্যান্ড অফট মানে অফেন, ও এফ টি, অফট, এটার ফুল ফর্ম হলো ও এফ টি ই এন, অফেন মানে মাঝে মাঝে, প্রায়। অ্যান্ড অফেন অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং মাঝে মাঝে প্রায় বাগানটি মুখরিত হয়ে ওঠে, প্লাবিত হয়ে ওঠে রাতের বেলায়। কিসের দ্বারা? উইথ ওয়ান সুইট সং, একটি মিষ্টি গানের দ্বারা, একটা মিষ্টি সং, যে সংটা ওই বাগানটিকে প্লাবিত করে তোলে, মুখরিত করে তোলে।
দ্যাট seems to have no close, এবং এই গানটা যেন শেষ হয় না, শেষ নাই। তাহলে কি যে প্রায় মাঝে মাঝে রাতের বেলায় ওই বাগানটি, ওই ঝাউ গাছ যেখানে আছে সেই জায়গাটা প্লাবিত হয়ে ওঠে, মুখরিত হয়ে ওঠে একটি মিষ্টি সঙ্গের দ্বারাই, এবং যে গান শেষ হয় না, হ্যাভ নো ক্লোজ। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এবং গানটা কোথায় থেকে হয়, সাংটা গাওয়া হয় কোথায় থেকে, ডার্ক মানে অন্ধকার, ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, ওই যে আমাদের গাছ আছে অন্ধকারে, ওই যে অন্ধকার ওখান থেকে ওই গানটি গাওয়া হয় এবং সেই গানটা শেষ হয় না। হোয়াইল ম্যান রিপোজ, আর তখন পুরুষেরা নিদ্রায়। হোয়াইল ম্যান যখন মানুষগুলো রিপোজ মানে স্লিপ, ঘুমিয়ে থাকে। বোঝা গেল? এটা হলো ফার্স্ট ক্যান্টো। সেকেন্ড ক্যান্টো দেখো এবার। When first my casement is wide open thrown at dawn, কি বললো? When first প্রথম যখন, my casement আমার যে জানালা, আমার যে রুম, সেই রুমের যে জানালা কি করা হয়, যে ওয়াইড ওপেন থ্রোন, আমার যে জানালা সেটাকে ওয়াইড ওপেন করা হয়। ওপেন করা মানে খোলা, এখানে ওয়াইড মানে পুরোপুরি খোলা, যে আমার যে জানালা আছে সেই বড় জানালা সেটাকে আমি একটু খুললাম একটু রাখলাম এরকম না, যখন আমার জানালাটা আমি পুরোপুরি প্রশস্ত ভাবে সম্পূর্ণ খুলে দিই, থ্রোন ধাক্কা দিয়ে সম্পূর্ণ খুলে দিই, অ্যাট ডন অন্ধকার কাটার, ঠিক ভোরবেলায়, খুব সকালে, যে ভোরবেলায় যখন আমি আমার জানালাটা পুরোপুরি খুলে দিই, কি হয়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার যে চোখ আনন্দ পায়, প্রশান্তি পায়, শান্তি পায়, অন ইট রেস্ট এটার উপরে পড়ে, মানে যখন আমি ভোরবেলায় পুরো জানালাটা খুলে দিই তখন আমার চোখ গিয়ে পড়ে ওই গাছের উপর, ক্যাজনা ট্রির উপরে, এবং আমার চোখটা শান্তি পায়, আনন্দিত হয়। সামটাইমস মাঝে মাঝেই, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষ করে বেশিরভাগ কখন, শীতের সময়, সে যখন জানালা খুলে তারপর সে দেখতে পায়, সামটাইম মাঝে মাঝে বিশেষ করে বেশিরভাগই শীতের সময়, অন ইটস ক্রেস্ট এটার একেবারে উপরের ডাল, ইটস মানে এটার, এটার বলতে কোনটার, ক্যাজনা ট্রিটির যে উপরের যে ডাল, ক্রেস্ট মানে যে একদম উপরের ডাল, হায়ার বাউজ একেবারে যে উপরের ডাল মানে মগডাল যেটাকে বলা হয়, সেই ডালের উপরে কি হয়, এ গ্রে বেবন সিটস একটা ধূসর কালারের একটা যে বানর বসে থাকে, কিসের মতো, স্ট্যাচু লাইক ক্যালন, সে বসে থাকে কিসের মতো, স্ট্যাচু মূর্তির মতো হয়ে বসে থাকে। মনে রাখতে হবে এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হয়, প্রতিটা লাইন থেকে এখানে এমসিকিউ প্রশ্ন হওয়ার মতো, যে একেবারে গাছের উঁচু ডালে একটা ধূসর কালার একটা বানর বসে থাকে মূর্তির মতো হয়ে, সে কি করে, ওয়াচিং দ্য সানরাইজ সূর্যোদয় দেখে। যখন ভোরবেলায় তরু দত্ত তার জানালা খুলে গাছের উপর তার চোখ পড়ে, তার চোখটা শান্তি পায়, আনন্দিত হয়, এবং সেখানে সে দেখে একেবারে উঁচু ডালে একটা বানর বসে আছে মূর্তির মতো হয়ে, এবং সেই বানরটি কি করে, সে বানরটি সূর্যোদয় দেখে সকালবেলা। বোঝা গেল? তারপরে হোয়াইল অন লোয়ার বোজ, এবং অপেক্ষাকৃত যে নিচু ডালগুলো আছে, বানরটি যে ডালে থাকে তার নিচে যে ডালগুলি থাকে সেই ডালগুলিতে কি হয়েছে, হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার যে ছানা, তার যে বাচ্চা, তার যে পিউনি বাচ্চাগুলি কি করে, লাফালাফি করে খেলা করে। অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার বাচ্চাগুলি তার থেকে যে নিচু ডালগুলি আছে সেই নিচু ডালগুলিতে তারা লাফালাফি করে এবং খেলা করে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এবং কি হয়, ফার মানে ওই দূরে, আর নিয়ার এবং কাছে, কোকিলাসরা কি করে, হেল দ্য ডে দিনটির জয়ধ্বনি গায়, স্বাগত, হেল মানে ওয়েলকাম করা, দিনটি যে প্রথম শুরু হয়েছে দিনকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ফার অ্যান্ড নিয়ার বলা হচ্ছে দূরে এবং কাছে, তার মানে ওই যে দূরে কোকিল পাখি আছে এবং কাছে যে কোকিল পাখি, এটা বোঝানো হয়নি। এই বিপরীত যখন ওয়ার্ডকে ব্যবহার করা হয় তখন সেটাকে সম্পূর্ণ বোঝানোর জন্য, যেমন কোনো ব্যক্তি যদি ক্রাইম করে তো সে যদি পালিয়ে যায় তাকে তখন পুলিশ কি বলে, হয়তো বললো যে তুই যেখানেই থাক, তুই আকাশেই থাক আর পাতালেই থাক, তোকে আমি ধরবই, তার মানে কি আকাশ পাতাল বলতে সর্বত্র যেখানেই থাক। বা আমি যদি হয়তো বললাম যে আমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণই হালাল, তার মানে মাথাটার পাটা হালাল, বাকি অংশটা আমার হারাম, এরকমটা না, সম্পূর্ণটাই হালাল, এরকম বোঝানোর ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে ওই ফার অ্যান্ড নেয়ার দূরে এবং কাছে যে কোকিল পাখিরা আছে, তার মানে সর্বত্র চারিদিকে সব জায়গায় যে সমস্ত কোকিল পাখিরা আছে তারা কি করে, দিনটি জয়গান শুরু করে, জয়ধ্বনি দিয়ে শুরু করে, তাকে স্বাগত জানায়। তারপরে
and to their pasturous went our sleepy cows. আর যেহেতু সেটা সকালের শুরু, খুব সকাল ভোরবেলা, এবং গ্রাম এলাকায় চাষিরা মাঠে যায় তাদের গরুগুলোকে নিয়ে যায়, তা খুব সকাল যখন, সেই সময় যে গরুগুলি আছে তাদের ঘুমটা কোন রকম ভেঙেছে, এখনো সম্পূর্ণ ঘুম ছাড়েনি চোখ থেকে, যার জন্য স্লিপি কাউজ বলা হয়েছে, তাদের চোখের মধ্যে এখনো ঘুম রয়েছে। এরকম গরুগুলা যখন যায় তাদের রাস্তা দিয়ে ওয়েন্ড যখন করে, কোথায় যায়? ওয়েন্ড মানে যাওয়া, রাস্তা। পশ্চারাস মানে হলো তৃণভূমি বা চারণ ক্ষেত্র। তাহলে টু দেয়ার পশ্চারাস, টু ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, ওই যে ঘুম ঘুম অবস্থায় যে গরুগুলি, তারা চলে যায় তাদের চারণ ক্ষেত্রে, তাদের তৃণভূমিতে। and in the shadow on the broad tank cast, এবং এখানে যে শ্যাডো, and in the shadow বিশাল ছায়া, on the broad tank cast, ব্রড মানে বিশাল আকার, ট্যাঙ্ক মানে জলাশয়, কাস্ট মানে গঠিত হওয়া। তো এখানে যে গাছটা আছে ক্যাজনা ট্রি, তার কাছে একটা বিশাল আকারের বিশাল বড় একটা জলাশয় রয়েছে। এবং কি হয়েছে? and that by that হাওয়ার ট্রি, ওই হাওয়ার মানে হলো প্রাচীন, যে প্রাচীন যে বিশাল একটা গাছ আছে ক্যাজনা ট্রি, সেই গাছের দ্বারা ছায়া পড়েছে সেই জলাশয়ের উপরে। and in the কি বলেছে? and in the shadow on the broad tank cast, এই ছায়াটা পড়েছে সেই বিশাল জলাশয়ের উপরে, বাই দ্য টাওয়ার ট্রি, এই প্রাচীন গাছটির দ্বারা। তাহলে প্রাচীন যে বিশাল আকারের যে গাছ, সেই গাছের ছায়া পড়েছে বিশাল আকারের জলাশয়ের উপরে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এবং সেটা কেমন? সেটা ভীষণ সুন্দর, কি বিচিত্র, ভীষণ বড়, ভাস্ট, বিউটিফুল অ্যান্ড ভাস্ট ছিল সেটা। তারপরে দ্য ওয়াটার লিলি স্প্রিং, আর সেই জলের মধ্যে তখন স্প্রিং ফুটে উঠেছে, কি লিলি ফুল, সে জলের মধ্যে লিলি ফুলগুলি ফুটে উঠেছে। আর কি হয়েছে? সেটা দেখতে কেমন মনে হয় এখন? লাইক স্নো ইন মাস্ট, এবং যেমন ভাবে অনেক বরফকে পুঞ্জীভূত করা হয়, একত্রিত করা হয়, যেমন লাগে দেখতে, ঠিক সেরকম লাগছে যখন ওই জলের মধ্যে যখন ছায়া পড়েছে গাছটির, ওই প্রাচীন ক্যাজনা ট্রিটির ছায়া পড়েছে, এবং সেখানে যখন সেই ফুলগুলো, লিলি ফুলগুলো ফুটে ওঠে, যেন দেখে মনে হয় অনেক বরফকে পুঞ্জীভূত করেছে, অনেকগুলো বরফ জমায়েত হয়েছে, এরকম মনে হয়। বোঝা গেল? তো এই ছিল সেকেন্ড ক্যান্টো। তো এখান থেকে আজকে এই পর্যন্তই থাক, পরের দিনে নেক্সট ক্যান্টোগুলো শুরু করব একটা সেকেন্ড পার্টে। তো এখানকার মধ্যে যে যে ফিগার স্পিচগুলো আমরা পাই, প্রথমে আছে লাইক এ হিউজ পাইথন। যখন যখন লাইক ফিগার স্পিচের আমি অন্য একটা ভিডিও দেব, যেখানে ডিটেলসে ফিগার স্পিচ আমি গ্রামারটা বোঝাবো। এখানে শুধু কোন কোন লাইনে ফিগার স্পিচ ব্যবহার করেছে সেটা দেখো। যে লাইক এ হিউজ পাইথন, এখানে লাইক দিয়ে যখন তুলনা করা হয় কোন একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসকে, তখন সেটাকে বলা হয় সিমিলি। তো এখানে লাইক এ হিউজ পাইথন, এখানে ব্যবহার করা হচ্ছে সিমিলি। তারপরে তোমার এখানে এ গ্রেভ এবং সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একটা ধূসর কালারের বানর বসে আছে কিসের মতো হয়ে? মূর্তির মতো হয়ে, লাইক, এটা সিমিলি। এবং শেষ যে লাইনটা এখনো পড়ালাম আমরা, যে দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক এ স্নো ইন মাস্ট, এখানে বলা হয়েছে যে লিলি ফুলগুলো আছে কিসের মতো মনে হয়েছে? বরফের মতো মনে হয়েছে, অনেক পুঞ্জীভূত বরফ হয়ে আছে। এখানেও লাইক দিয়ে তুলনা করা হয়েছে, এখানেও সিমিলি ব্যবহার করা হয়েছে। বুঝা গেল? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।